চ্যাপ্টার ১ আবেগের দাসত্ব, যেখানে স্বাধীনতার শুরুই শেষ হয়ে যায়। মানুষ ভাবে সে নিজের জীবনের মালিক, কিন্তু আসলে আমরা প্রত্যেকেই আবেগের দাস। আমরা যা করি, যা বলি, এমনকি যা ভালোবাসি, সবকিছুই নির্ধারিত হয় এক অদৃশ্য শক্তির দ্বারা, যার নাম ইমোশন। তুমি কখনো খেয়াল করেছ রাগের সময় তোমার চিন্তাভাবনা কেমন বদলে যায়? যে মানুষটা তোমাকে ১ ঘন্টা আগেও প্রিয় ছিল, সেই মানুষটাকেই মুহূর্তের মধ্যে শত্রু মনে হয়। আর রাগ চলে গেলে আবার অপরাধবোধে পুরো। এটাই আবেগের প্রকৃতি। এটা মুহূর্তে তোমাকে এমন এক মানুষ বানিয়ে দেয় যাকে তুমি নিজেও চিনতে পারো না। এই দুনিয়ায় বেশিরভাগ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য অস্ত্র লাগে না, লাগে শুধু আবেগের বোতামটা। যে জানে কখন কার রাগ জাগাতে হবে, কখন কার ভালোবাসা জাগাতে হবে, সেই শাসক। আর তুমি যদি নিজের আবেগ না চিনতে পারো, তুমি সেই খেলার পুতুল। আজকের সোশ্যাল মিডিয়া দুনিয়া এই আবেগ নিয়ন্ত্রণের সবচেয়ে বড় প্রমাণ। একটা পোস্টে কেউ তোমাকে প্রশংসা করলে তুমি খুশি হও, কেউ সমালোচনা করলে তুমি ভেঙে পড়ো। মানে তোমার মানসিক অবস্থার রিমোট কন্ট্রোল এখন অন্যের হাতে। তুমি নিজের মতো নও, তুমি তাদের প্রতিক্রিয়ার মতো। ম্যাকিয়াভেলি বলেছিলেন, মানুষকে চালাতে হলে তাকে ভয় দেখাও বা তাকে আসার স্বপ্ন দেখাও, দুটোই আবেগ। আর আমরা এই দুই দিকেই প্রতিদিন দৌড়াচ্ছি, ভয় থেকে পালাচ্ছি আর আশার পিছনে ছুটছি। কিন্তু মুক্তির শুরু তখনই যখন তুমি বুঝবে তোমার আবেগ তোমার নিজের, অন্য কারো নয়। যখন তুমি কারো প্রশংসায় গলে যাবে না, কারো সমালোচনায় ভাঙবে না। যখন তুমি বুঝবে রাগ, কষ্ট, ভালোবাসা সবই আসে আবার চলে যায়, তখনই তুমি প্রথমবারের মতো স্বাধীন হবে। এই অধ্যায়ের শিক্ষা সহজ কিন্তু গভীর। যে নিজের আবেগের দাস, সে কখনো নিজের জীবনের রাজা হতে পারে না। চ্যাপ্টার ২ ডিট্যাচমেন্ট মানে পাথর হওয়া নয়, এটা এক ধরনের রাজনীতি। বেশিরভাগ মানুষ ভাবে আবেগ থেকে মুক্ত থাকা মানে ঠান্ডা, নির্দয়, অনুভূতিহীন হয়ে যাওয়া। তারা ভাবে যে মানুষ হাসে না, কাঁদে না, ভালোবাসে না, সেই ডিট্যাচড। কিন্তু বাস্তবে ডিট্যাচমেন্ট মানে হলো অনুভব করা কিন্তু প্রতিক্রিয়া না দেওয়া। তুমি অনুভব করবে, কিন্তু তুমি জানবে কখন সেটা দেখানো দরকার আর কখন চুপ থাকা দরকার। এই চুপ থাকাটা দুর্বলতা নয়, এটা কৌশল। একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ জানে কখন আবেগ প্রকাশ করা বিপদ ডেকে আনতে পারে। একটা অফিসের দৃশ্য ধরো। তোমার সহকর্মী তোমার কাজের কৃতিত্ব নিয়ে বসের কাছে বলল যে সে করেছে। তুমি ভিতরে ভিতরে রেগে যাচ্ছ, কিন্তু তুমি যদি সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হও, তুমি দুর্বল। তুমি যদি শান্তভাবে চুপ থেকে খেলাটা পর্যবেক্ষণ করো, তুমি শক্তিশালী। কারণ তুমি শুধু ঘটনার প্রতিক্রিয়া দিচ্ছ না, তুমি ভবিষ্যৎ চিন্তা করছ। এই ভবিষ্যৎ চিন্তার মধ্যেই ম্যাকিয়াভেলিয়ান শক্তি লুকিয়ে আছে। ম্যাকিয়াভেলি বলতেন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্যকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। আর ডিট্যাচমেন্ট হলো সেই নিয়ন্ত্রণের শুরু। যে মানুষ নিজের আবেগকে শাসন করতে পারে, তার চারপাশের মানুষও তার সামনে নীরব হয়ে যায়, কারণ তারা জানে না সে কি ভাবছে। এই অদৃশ্য রহস্যটাই তাকে প্রভাবশালী বানায়। ডিট্যাচমেন্ট মানে ঠান্ডা হওয়া নয়, বরং নিজেকে এমন জায়গায় নেওয়া যেখানে তুমি দুঃখকে বিশ্লেষণ করো, ভালোবাসাকে পরিমাপ করো, রাগকে চেনো, কিন্তু কখনো তাতে ভেসে যাও না। যখন কেউ তোমাকে অপমান করবে, তুমি ভেতরে অনুভব করবে, কিন্তু তুমি শান্ত থাকবে। তুমি প্রতিশোধ নেবে, কিন্তু তার সময় বুঝে, হিসাব করে। এটাই মাস্টার ডিট্যাচমেন্ট, যেখানে আবেগ তোমাকে চালায় না, তুমি আবেগকে চালাও। চ্যাপ্টার ৩ দুনিয়া কারো কান্না দেখে থামে না, বাস্তবতার নির্মম মুখ। তুমি যতই ভালো হও না কেন, যতই কাঁদো, যতই কষ্ট পাও, দুনিয়া তোমার কষ্ট দেখে থামবে না। এই পৃথিবী সহানুভূতিশীল নয়, এটা ফলাফল নির্ভর। তুমি সফল হলে সবাই তোমার গল্প শুনবে, তুমি ব্যর্থ হলে সবাই মুখ ফিরিয়ে নেবে। এটাই সমাজের প্রকৃত রূপ, এক ঠান্ডা বাস্তবতা। মানুষের মনে এমপ্যাথি আছে, কিন্তু সীমিত সময়ের জন্য। তুমি হয়তো কষ্টে আছো, কেউ দুদিন সমবেদনা দেখাবে, তারপর সে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তোমার কান্না কারো অগ্রাধিকার নয়, যতক্ষণ না তাতে তার কোনো লাভ আছে। ম্যাকিয়াভেলির দৃষ্টিতে এই পৃথিবী এক বিশাল দাবার বোর্ড। এখানে প্রতিটা মানুষই এক একটা চাল, আর যে বেশি আবেগপ্রবণ সে সবচেয়ে দ্রুত হারবে। ভালোবাসা, বিশ্বাস, সহানুভূতি সবই তখনই টিকে থাকে যখন তোমার প্রভাব থাকে। প্রভাব হারালে ভালোবাসাও হারিয়ে যায়। তুমি যদি নিজের জীবনে দেখো যখন তুমি কারো জন্য সবকিছু করেছ আর সে শেষমেশ তোমাকেই ছেড়ে গেছে, তখন বুঝবে এই পৃথিবীতে মানুষ তোমার অনুভূতি দেখে নয়, তোমার অবস্থান দেখে সিদ্ধান্ত নেয়। তুমি যদি নিজের আবেগে ভেসে গিয়ে প্রতিবার নিজের সীমা ভেঙে দাও, তাহলে তুমি নিজেরই সম্মান হারাও। কারণ আবেগপ্রবণ মানুষকে কেউ ভয় পায় না। দুনিয়া ভয় পায় সেই মানুষকে যে শান্তভাবে হাসে, কিন্তু ভেতরে ভেতরে বিশ্লেষণ করে কাকে কখন কিভাবে জবাব দিতে হবে। এই অধ্যায়ের শিক্ষা নির্মম হলেও বাস্তব। দুনিয়া তোমার কান্নায় নয়, তোমার নিয়ন্ত্রণে মাথা নোয়াবে। তাই নিজের আবেগকে সম্মান দাও,
কিন্তু কখনো তাকে ক্ষমতা দিও না। চ্যাপ্টার 4 আবেগ দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ, অদৃশ্য প্রভাবের খেলা। মানুষকে জোর করে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু আবেগের মাধ্যমে মানুষকে নিজের হাতে রাখা সবচেয়ে সহজ কাজ। কারণ মানুষ যুক্তির চেয়ে অনুভূতির দিকেই বেশি সাড়া দেয়। যখন তুমি কাউকে ভালো লাগাও, সে তোমার প্রতি নরম হয়ে যায়। যখন তুমি তার মধ্যে অপরাধবোধ জাগাও, সে তোমার জন্য কাজ করে ফেলে। যখন তুমি তাকে ভয় দেখাও, সে তোমার কথা মানে। এই তিনটে আবেগ, ভালোবাসা, অপরাধবোধ আর ভয়, এই দুনিয়ার ৩ প্রধান নিয়ন্ত্রণের হাতিয়ার। ম্যাকিয়াভেলি লিখেছিলেন, মানুষকে ভালোবাসা দিয়ে জয় করা যায়, কিন্তু ভয় দিয়ে তাকে ধরে রাখা যায়। এই কথার গভীর অর্থ হল, যে নেতা শুধু ভালোবাসা চায়, সে টিকবে না। যে নেতা ভালোবাসার সঙ্গে ভয়ও তৈরি করতে পারে, সে কখনো হারবে না। এই নীতি শুধু রাজনীতিতে নয়, জীবনের প্রতিটা সম্পর্কেও খাটে। তুমি যদি সবসময় ভালোবাসা দেখাও, মানুষ তোমাকে অবহেলা করবে। কিন্তু তুমি যদি মাঝে মাঝে দূরত্ব রাখো, নীরবতা দেখাও, তারা তোমার মনোযোগ পাওয়ার চেষ্টা করবে। একটা উদাহরণ দিই। তুমি কারো সঙ্গে প্রতিদিন কথা বলো, হঠাৎ একদিন কথা বন্ধ করে দিলে, সে অস্থির হয়ে যায়। কারণ সে তোমার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছে। তুমি এখন তার মনের রিমোট কন্ট্রোল হাতে নিয়েছ। এই খেলাটাই হচ্ছে ইমোশনাল ম্যানিপুলেশন, যেখানে তুমি কারো আবেগ চেনো আর তা ব্যবহার করো নিজের কৌশলে। কিন্তু এই কৌশল ব্যবহার করার আগে নিজের মন বুঝতে শেখো। কারণ তুমি যদি নিজের আবেগের নিয়ন্ত্রণে না থাকো, তুমি অন্যের আবেগও কখনো বুঝতে পারবে না। এই অধ্যায়ের সারমর্ম, যে নিজের আবেগ বোঝে সে অন্যের মনও পড়ে ফেলতে পারে, আর যে অন্যের মন পড়ে সে দুনিয়ার নিয়ম বানাতে পারে। চ্যাপ্টার 5 আবেগ থেকে দূরত্ব, ঠান্ডা মাথায় বাঁচার শিল্প। দুনিয়া আজ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে মানুষ ক্লান্ত, ভেতরে ভাঙা, কিন্তু বাইরে হাসছে। সবাই নিজের জীবনের ভিতরে আগুন লুকিয়ে রাখছে, কারণ তারা বুঝে গেছে দুর্বলতা দেখালে দুনিয়া সেটা ব্যবহার করবে। ইমোশনাল ডিস্টেন্স মানে উদাসীনতা নয়, বরং আত্মরক্ষা। এটা এক ধরনের ঢাল, যা তোমাকে অন্যের বিষাক্ত আচরণ থেকে বাঁচিয়ে রাখে। যখন তুমি কারোর কথায় দ্রুত রেগে যাও বা কারোর মতামতে নিজের মানসিক শান্তি হারাও, তখন বুঝে নাও তুমি এখনও ইমোশনাল স্লেভ। তুমি যদি সত্যিকারে স্বাধীন হতে চাও, তোমাকে শিখতে হবে কিভাবে দূরে থেকে বাঁচতে হয়। এর মানে এই নয় যে ভালোবাসবে না, বন্ধুত্ব করবে না, বরং তুমি করবে, কিন্তু সেই আবেগ তোমার সিদ্ধান্তে প্রভাব ফেলবে না। ভাবো, একদিন তোমার প্রিয় মানুষ তোমাকে ঠকিয়ে গেল। তুমি ভেঙে পড়লে, সে জিতে গেল। কিন্তু তুমি যদি হাসলে, চুপ রইলে, নিজের পথে চললে, তুমি তার উপরের ক্ষমতা ছিনিয়ে নিলে। দূরত্ব মানে এই শক্তিটাই। তুমি আবেগ অনুভব করছো, কিন্তু কাউকে সেটার চাবি দিচ্ছ না। আজকের সমাজে সবচেয়ে দামি মানুষ হলো সেই, যে নিজের মানসিক শান্তিকে রক্ষা করতে পারে, যে জানে কখন না বলতে হয়, যে জানে কখন নিজের ফোন অফ করে ঘুমিয়ে যেতে হয়, যে জানে কাকে কতটুকু জায়গা দেওয়া উচিত। এই মানসিক দূরত্ব তোমাকে ঠান্ডা বানায় না, বরং পরিণত করে। কারণ তখন তুমি বোঝো সব কিছুতে প্রতিক্রিয়া দিতে হয় না, কিছু কিছু ব্যাপারে নীরবতাই সবচেয়ে বড় উত্তর। চ্যাপ্টার 6 ঠান্ডা মাথায় প্রতিশোধ, যুক্তির আগুনে জ্বলে ওঠা ক্ষমতা। রাগের মুহূর্তে প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু তা কখনো ফলপ্রসূ হয় না। সেই মুহূর্তে তুমি প্রতিশোধ নাও আবেগ থেকে, যুক্তি থেকে নয়। ফলাফল, তুমি হারো। ম্যাকিয়াভেলি বলেছিলেন, যে প্রতিশোধ নিতে চায় সে যেন দুটো কবর খুঁড়ে রাখে, একটা অন্যের জন্য আর একটা নিজের জন্য। কিন্তু এর মানে এই নয় যে প্রতিশোধ ভুল, বরং সঠিক প্রতিশোধ তখনই কার্যকর হয় যখন তুমি ঠান্ডা মাথায় হিসাব করে দাও। তুমি যদি রাগের সময় কাউকে আঘাত করো, তুমি শুধু তোমার আবেগ প্রমাণ করছো। কিন্তু তুমি যদি চুপচাপ দেখে যাও, শোনো, বোঝো, আর সময় মতো এমন চাল দাও যা ওকে ভাবায় এটা কিভাবে সম্ভব, তখন তুমি ম্যাকিয়াভেলিয়ান স্তরে পৌঁছে গেছ। তুমি ভাবো, একটা অফিসে কেউ তোমার কাজের কৃতিত্ব নিল, তুমি চুপ রইলে। কিন্তু কয়েক মাস পর, যখন তোমার প্রজেক্ট তারটার চেয়ে সফল হলো, তুমি তাকে ধ্বংস করলে কোনো শব্দ ছাড়াই। এই নীরব প্রতিশোধের আনন্দ শব্দে বোঝানো যায় না। এইভাবে তুমি প্রতিশোধ নাও রাগ থেকে নয়, বরং যুক্তি থেকে। তুমি শিখে ফেলো কখন আঘাত দিতে হয়, কখন নীরব থাকতে হয়,
আর কখন কিছুই না করে সামনে এগিয়ে যেতে হয়। ঠান্ডা মাথার প্রতিশোধের মানে হল তুমি হারের ভয় পাও না, তুমি সময়কে তোমার পক্ষে ব্যবহার করো। এই অধ্যায়ের শিক্ষা, তুমি প্রতিশোধ নাও, কিন্তু কখনো রাগে নয়। তুমি নাও পরিকল্পনায়, কৌশলে এবং এমনভাবে যেন দুনিয়া বুঝে ফেলে তুমি আবেগ দিয়ে নয়, ক্ষমতা দিয়ে চালাও খেলা। চ্যাপ্টার ৭ পরিচয়, তোমার পুষ্পিত বাইরের মুখ আর ভিতরের কৌশল। মানুষ প্রায়শই ভুল বোঝে পরিচয় হল শুধু সত্য দেখানো। বাস্তবে পরিচয় হল সিদ্ধান্তের এক শক্তিশালী অস্ত্র। বিশ্ব তোমাকে নয়, তোমার পরিচয়কে বিচার করে, আর তোমার পরিচয়ই অন্যদের আচরণ গঠন করে। প্রথম কথা, পরিচয় তৈরি করা মানে মিথ্যা বলা নয়। এটা মানে তুমি কি দেখাবে, কখন দেখাবে, আর কার সামনে দেখাবে সেই কৌশল নির্ধারণ করা। একটি পরিচয় সৃষ্টি করলে মানুষ তার ওপর ভিত্তি করে তোমাকে ভ্যালু দেয়, তোমাকে বিশ্বাস করে বা তোমাকে উপেক্ষা করে। ধাপে ধাপে কিভাবে পরিচয় গঠন করবে। নির্দিষ্ট ফোকাস নির্ধারণ করো, তুমি কি বার্তা দিতে চাও, শক্তি, যোগ্যতা, ধৈর্য বা রহস্য। কনসিস্টেন্ট বিহেভিয়ার, কথা, পোশাক, টাইমিং সব মিলে একই বার্তা পাঠাবে। একটি দ্বিধাদুষ্ট আচরণ গোপন সংকেত পাঠায় যে আমি অস্থির। নিয়ন্ত্রিত দুর্বলতা, সম্পূর্ণ চট করে সবটা খুলে দিও না। মাঝে মাঝে ভালনারেবিলিটি দেখালে মানুষ সংযোগ অনুভব করে, কিন্তু তা পরিমিত রাখো। একেবারে খোলা হলে সেটি অস্ত্র উল্টো হয়ে আসে। সকল চিহ্ন পাঠানো, যেসব ছোট চিহ্ন, দেরিতে সাড়া দেওয়া, সীমিত উপস্থিতি, নির্দিষ্ট শব্দাভাণ্ডার, এগুলো সবই সাবটেক্সটে শক্তি পাঠায়। রিডিং দ্য রুম, কোনো কক্ষে যখন তুমি প্রবেশ করো তাদের অবস্থা দেখো, বার্তা ঠিক করো এবং তারপরই নিজে সেটি খেলো। উদাহরণ, অফিস, তুমি যদি সবার আগে মিটিংয়ে সব কথা বলে দাও, তারা ভাববে তুমি সব জানো। কিন্তু যদি তুমি শোনো, কয়েকটা প্রশ্ন করো, তারপর সিদ্ধান্ত দাও, তারা ভাববে তুমি বিচারক। একই কাজ দুইভাবে করলে ভিন্ন ফল। সামাজিক মিডিয়া, এখানে পরিচয় নির্মাণ আরও কঠিন। নিয়ম হল অতিরঞ্জন না করা, কিন্তু কৌশলে প্রকাশ করা। যে অ্যাকাউন্ট সবসময় একটুও খোলা থাকে তাকে সহজে ব্যবহার করা যায়, কিন্তু যে অ্যাকাউন্ট মাঝে মাঝে মিলায় না, মানুষ তার পিছনে কৌতূহল পোষণ করে। সতর্কতা, পরিচয় মানেই নিয়মিত রক্ষণাবেক্ষণ। একবার গড়ে হলে ভুল একটাও মুহূর্তে সব ভেঙে দিতে পারে, কিন্তু যদি তুমি সচেতনভাবে পরিচয় গড়ে তুলতে শেখো, তবে মানুষ তোমাকে সেই পরিচয় অনুযায়ী আচরণ করবে। তারা তোমার আবেগকে বিচার করবে না, পরিচয়কে বিচার করবে। এটাই শক্তি। চ্যাপ্টার ৮ মিত্র ও শত্রু, জোট, প্রতারণা এবং বিভক্ত করার কৌশল। যখন তুমি খেলাটাকে রাজনৈতিকভাবে দেখবে, তুমি বুঝবে মানুষের আচরণই সব। তাই বন্ধু নির্বাচন আর শত্রুকে ম্যানেজ করা দুটোই কৌশল। সঠিক জোট গঠন করলে তুমি একা থেকেই অনেক শক্তিশালী হয়ে ওঠো, কিন্তু ভুল জোট তোমাকে ধ্বংস করতে পারে। কিভাবে মিত্র বাছাই করো। উপযোগিতা যাচাই, সে তোমাকে কি দিতে পারে, সম্পদ, পরিচিতি, তথ্য, নইলে শুধু সময় নষ্ট করবে। স্তরের বৈষম্য, ব্যালেন্স অফ পাওয়ার, এমন কাউকে চাও যিনি তোমাকে চাপে ফেলবে না। অতিরিক্ত সাপোর্টিং বন্ধু কখনো কখনো স্বাধীনতা ছিনিয়ে নেয়। লয়ালিটি টেস্ট, ছোট টাস্ক দিয়ে দেখো সে প্রতিশ্রুতি কি রাখে, লুকোনো রেজাল্টগুলো পরে কাজে দেয়। ফিডব্যাক চ্যানেল রাখা, সৎ ফিডব্যাক দেওয়া মানুষেরাই ব্যবহার উপযোগী মিত্র। গ্লাসি কমপ্লিমেন্টাররা কখনোই রিয়েল না। শত্রু ও কনফ্লিক্ট ম্যানেজ করা, শত্রুকে ছোট করো কিন্তু সম্পূর্ণ ধ্বংস করো না। পুরনো শত্রুকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা বিপজ্জনক। তার জায়গায় ভ্যাকুয়াম তৈরি হয় আর অন্যরা সেটা দখল করে। ডিভাইড অ্যান্ড রুল, যদি একজন বড় শত্রু থাকে তাকে আলাদা করো, তার মিত্রদের মধ্যে ফাটল ধরাও। ছোট বিভেদ তৈরি করলেই বড় শক্তি টুকরো হয়ে যায়। ফর্মালাইজিং অ্যালায়েন্স, কাউকে বন্ধু বানালে এটিকে লিখিত বা দৃশ্যমান করো। মানুষ সহজেই প্রতিশ্রুতিতে বাধ্য হয় যখন সেটা পাবলিক হয়। সাহায্যের বিনিময়, তুমি যা দাও সেটার বদলে প্রত্যাশা রাখো। আবার সাহায্য দেওয়ার সময়ও মনে রেখো, ঋণ হলে তা তোমার হাত শক্ত করবে। উদাহরণ, পারিবারিক সম্পত্তি, তুমি যদি সবসময় আমি সবাইকে ভালোবাসি বলো কিন্তু সিদ্ধান্ত নাও না, তখন অনেকে তোমাকে ব্যবহার করবে। কিন্তু একটা ছোট জোট গঠন করে স্পষ্ট রোডম্যাপ দেখালে তারা তোমাকে সম্মান করবে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র কমবে। কৌশল, শত্রুকে ডেকেই কথা বলানো, মাঝে মাঝে তাদের কাছে গা করো। শত্রুদের বোঝাও তোমাদের মধ্যে অনেকটা মিল আছে। এইভাবে তুমি তাদের সতর্কতা নঘট করো। যখন সুযোগ পাবে তখন ঐক্য ভাঙাও। এই অধ্যায়ের মূল কথা, মিত্রতার শত্রুতার ঝামেলা তোমার আবেগে ছেড়ে দিও না। তোমাকে কৌশলগতভাবে জোট গঠন করতে হবে, যেখানে তুমি দেন, নাও এবং সবকিছু পরিকল্পনা করে করো। চ্যাপ্টার ১০
চাপের নিচে সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপে ঠান্ডা মাথার গণিত। জীবন ২৪ ঘন্টার ড্রামা নয়, এটা সিদ্ধান্তের ধারাবাহিক সিরিজ। চাপের মুহূর্তে যারা ঠান্ডা থাকে তারাই ভবিষ্যৎ গড়ে। তোমার লক্ষ্য হচ্ছে আবেগে ভেঙে না গিয়ে সিদ্ধান্তকে একটা প্র্যাকটিক্যাল প্রক্রিয়ায় ফিরিয়ে আনা। ধাপে ধাপে পদ্ধতি, মাইক্রো ব্রেকস বা শর্ট পজ। খারাপ খবর পেলে প্রথম ১০-১৫ সেকেন্ড চুপ থাকো। ইনহেল, ১-২ বার আউটহেল, শরীরকে শান্ত করো। যেটা তুমি বলবে সেটাই পরবর্তী বাস্তবতাকে গড়বে। ফ্যাক্ট কালেকশন, আবেগকে পেছনে রেখে পুরো কেসটা আস্তে আস্তে বিশ্লেষণ করো। কোন তথ্য সত্য, কোনটি গুজব। সিদ্ধান্ত শক্ত তখনই যখন তথ্য সোজা। বেস্ট ওয়াস্ট আউটকাম মডেলিং, ৩টি ফলাফল লেখো, সেরা, সম্ভাব্যত, সবচেয়ে খারাপ। যদি খারাপটি সহনীয় থাকে চলা যায়, না হলে পাল্টা পরিকল্পনা তৈরি করো। প্রি কমিটমেন্ট, বড় সিদ্ধান্তের আগে নিজেকে কিছু বাধ্যবদ্ধতা দাও, কাউকে জানাও, ছোট চুক্তি করো। এটা তোমাকে আবেগে অকারণ বদল হতে বাধা দেবে। লিটারালি স্মলেস্ট ট্রিপস, সহজ ছোট টাস্কে ভেঙে ফেলো। বড় কাজ সোজা করলে চাপ বাড়ে, ছোট টুকরোতে করলে তুমি ধারাবাহিক অগ্রগতি পাবে। উদাহরণ, ব্যবসায়ী সিদ্ধান্ত। হঠাৎ কোনো ক্লায়েন্ট কেটে গেলে রেগে গিয়ে সমঝোতা ভাঙবে না, বরং তথ্য জোগাও, কেন কেটে গেল, কেমন বিকল্প আছে, ৩টি অপশন রেখো। এরপর টিম মিটিং করে একটি কৌশল বদলো। চাপের পরিচালনার আরেকটা কৌশল হল পোর্টফোলিও থিঙ্কিং। সবকিছু একবারে ঝুঁকিও নেমে না, ঝুঁকি ছড়িয়ে দাও। তুমি একটি জিনিস হারালে অন্যটা বাঁচবে। চিন্তা করে যেখানে ক্ষতি কম সেখানেই আগাও। এক কথায় সিদ্ধান্ত মানেই এক কারণে প্যাকেজড কৌশল, বিশ্লেষণ, কৌশল আর পরিমিত আত্মবিশ্বাস। আমার শেষ পরামর্শ, প্রতিদিন ছোটখাটো কারণে নিজেকে ট্রেনিং নাও। ছোট ছোট চাপের মধ্যে সিদ্ধান্ত নাও, পরের বার বড় মুহূর্ত এসে খুব সহজ হবে। এই অধ্যায়ের শিক্ষা, চাপ মানেই শেষ কথা নয়। সিদ্ধান্তকে তুমি যদি গণিতের মতো করে সাজাও, ফলাফল তোমার পক্ষে হবে। চ্যাপ্টার ১০, একাকিত্ব, আসল শক্তির ঘর। একাকিত্ব, এই শব্দটা শুনলেই অনেকের মনে ভয় ঢোকে। মনে হয় একা মানেই দুর্বলতা, একা মানেই দুঃখ। কিন্তু আসলে একাকিত্বই তোমার সবচেয়ে বড় অস্ত্র, যদি তুমি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানো। যে মানুষ একা থাকতে পারে সে কাউকে হারানোর ভয় পায় না, আর যে কাউকে হারানোর ভয় পায় না তার থেকে ভয় পায় সবাই। একটা সময় আসে যখন তোমাকে বুঝতে হবে নিজের ভেতরের আওয়াজই সবচেয়ে সত্য। বাইরের মানুষ, সমাজ, পরিবার এরা সবাই তোমার চিন্তাকে গড়ে দিতে চায়, কিন্তু তারা কখনো তোমার জায়গায় দাঁড়িয়ে কিছু দেখেনি। তাই একাকিত্বে ঢুকে পড়ো। একদিন ফোনটা বন্ধ করে দাও, নিজের সঙ্গে কথা বলো। তুমি কি চাও, কেন চাও, আর কেন সেই জিনিস না পেলে তোমার এত অস্থিরতা হয়, নিজের ভেতর ঢুকলে উত্তর পাবেই। ম্যাকিয়াভেলি বলেছিল, একজন বুদ্ধিমান মানুষ কখনো একা থাকতে ভয় পায় না, কারণ সে জানে নিজের মাথায় তার রাজ্য। দুনিয়ার সব মাস্টার প্ল্যান, সব বড় পরিবর্তন শুরু হয়েছিল একাকিত্বের অন্ধকারে, যেখানে কেউ ছিল না, শুধু চিন্তা আর কৌশল ছিল। তোমাকে যদি দুনিয়া বুঝতে না পারে তাতে ভয় পেও না, কারণ তোমার একাকিত্বই একদিন তোমার শক্তির ভাষা হয়ে উঠবে। চ্যাপ্টার ১১, মানুষকে পড়ার কৌশল, মুখের হাসির আড়ালের সত্যি। দুনিয়ার সবচেয়ে বড় ভুলটা মানুষ করে তখনই যখন তারা ধরে নেই সবাই তাদের মতো চিন্তা করে, কিন্তু বাস্তবে সবাই মুখে এক, মনে আরেক। একজন মানুষ হাসি মুখে তোমার পাশে বসে থাকতে পারে, আবার সেই মানুষই তোমার ব্যর্থতার জন্য প্রার্থনা করতে পারে। তুমি যদি বুদ্ধিমান হতে চাও তাহলে শিখে ফেলো মানুষ পড়তে, না কথায়, না চেহারায়, আচরণে। যখন কেউ তোমার ভালো সময় খুব মিষ্টি ব্যবহার করে কিন্তু খারাপ সময় চুপ থাকে, বুঝে নাও সে কখনো তোমার ছিল না। আর যে সব সময় তোমাকে সৎভাবে বলে তুই ভুল করছিস, সেই আসলে তোমার প্রকৃত মিত্র। ম্যাকিয়াভেলি বলেছিল, মানুষকে বিশ্বাস করো, কিন্তু যাচাই না করে নয়। এই পৃথিবীতে সবার একটা মুখোশ আছে, কেউ লুকায় ভয়ের কারণে, কেউ লুকায় স্বার্থের জন্য। তুমি যত শান্ত থাকবে তত ভালো বুঝবে কে তোমার সামনে কোন মুখ পড়ে এসেছে। চোখে চোখ রাখো, কথা না বলেও অনেক কিছু বোঝা যায়। একজন শক্তিশালী মানুষ কখনো লোকের কথায় বিশ্বাস করে না, সে প্রমাণ চায়। মনে রেখো, তোমার জীবনের 90% সমস্যার মূল ভুল মানুষকে বিশ্বাস করা। তাই যাকে এখন বন্ধু ভাবছ, একটু পর্যবেক্ষণ করো, সে তোমার সাফল্যে খুশি হয় নাকি অস্বস্তিতে পড়ে। এই একটা পার্থক্যই তোমাকে অর্ধেক জ্ঞানের মানুষ থেকে পুরো দস্তুর কৌশলী বানিয়ে দেবে। চ্যাপ্টার ১২,
আবেগ নয়, কৌশল দিয়ে জিত। এই পৃথিবীটা আবেগী মানুষের জন্য নয়। যারা বেশি অনুভব করে তারা দ্রুত ভেঙে পড়ে। যারা ঠান্ডা মাথায় চিন্তা করে তারা অন্ধকার থেকেও রাজা হয়ে ওঠে। তুমি হয়তো ভাবছ কৌশলী মানেই খারাপ। না, কৌশল মানে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া, যেখানে আবেগ কাজ করে না। যে মানুষ হেরে গিয়ে হাসতে পারে সেই ভবিষ্যতে জেতার প্ল্যান করছে। আর যে মুহূর্তেই রেগে যায়, কাঁদে বা তর্ক করে সে আসলে নিজের নিয়ন্ত্রণ হারায়। ম্যাকিয়াভেলি বলেছিল, মানুষকে ভালোবাসা যায় কিন্তু তাদের দিয়ে নিজের ক্ষতি করা যায় না। তুমি কাউকে ভালোবাসো, এটা দুর্বলতা নয়, কিন্তু ভালোবাসার কারণে নিজেকে হারানো হলো আত্মসমর্পণ। তুমি যদি কৌশল না জানো, এই দুনিয়া তোমার আবেগকেই অস্ত্র হিসাবে ব্যবহার করবে তোমার বিরুদ্ধে। উদাহরণ দিই, একজন ব্যবসায়ী বন্ধুকে সাহায্য করতে গিয়ে নিজের টাকাই হারালো, কারণ সে বন্ধুত্বে আবেগ দেখল, বাস্তবতা না। আরেকজন ঠান্ডা মাথায় ভাবল, আমি এখন না দিলে পরে হয়তো তাকে আরও ভালোভাবে সাহায্য করতে পারব। দ্বিতীয়জনই টিকে গেল, কারণ সে বুঝেছিল আবেগ নয়, সময়টাই আসল। এই পৃথিবীতে সবাই কৌশলী খেলোয়াড়। কেউ বোর্ডের ওপর খেলছে, কেউ বোর্ডের নিচে। তুমি কোন দিকের খেলোয়াড় সেটা নির্ভর করছে তুমি কতটা নিয়ন্ত্রণে আছো নিজের আবেগকে। নিজেকে বলো, আমি ভালোবাসব, কিন্তু অন্ধভাবে নয়। আমি সাহায্য করব, কিন্তু নিজেকে জ্বালিয়ে নয়। এই মুহূর্ত থেকে কৌশল তোমার ভাষা হোক, তাহলে দুনিয়া তোমাকে হারাতে পারবে না, বরং তোমার কাছ থেকে শেখার চেষ্টা করবে। চ্যাপ্টার ১৩ নিয়ন্ত্রণ। নিজের রাজ্যের রাজা হও। তুমি যদি নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ না রাখতে পারো, তাহলে অন্য কেউ এসে সেটা নিয়ে নেবে। মানুষ ভাবে নিয়ন্ত্রণ মানে অন্যকে চালানো। না, আসল নিয়ন্ত্রণ হলো নিজের মনকে চালানো। ম্যাকিয়াভেলি বলেছিল, যে নিজের আবেগের দাস সে রাজা হয়েও বন্দী। ভাবো একবার, তুমি রেগে গিয়ে কাউকে গালাগালি করলে, তুমি হারলে। তুমি কষ্টে কেঁদে ফেললে, তুমিও হারলে, কারণ তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারোনি। এই পৃথিবীতে যার উপর নিজের নিয়ন্ত্রণ আছে তার থেকে ভয় পায় সবাই, কারণ সে চুপ থেকেও পরিকল্পনা করে, হাসির আড়ালেও চিন্তা রাখে, আর সবচেয়ে বড় কথা, সে নিজের সময়ের দাস না, সময় তার দাস হয়ে যায়। নিয়ন্ত্রণ শেখা শুরু হয় ছোট ছোট জায়গা থেকে। যেমন, কেউ তোমাকে অপমান করল, কিন্তু তুমি কিছু বললে না। তুমি হাসলে, কারণ তুমি জানো প্রতিক্রিয়া দিলে সে জিতবে। অথচ তুমি চুপ থেকে বুঝিয়ে দিলে তুমি তার স্তরেই নামতে চাও না। এই চুপটাই আসলে রাজকীয়তা। একটা কথা মনে রেখো, দুনিয়া চালায় সে না যে চেঁচিয়ে কথা বলে, দুনিয়া চালায় সে যে নীরবে সিদ্ধান্ত নেয়। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তুমি প্রতিক্রিয়া দেবে না, বরং বিশ্লেষণ করবে। তখনই তুমি নিজের জীবনের রাজা হয়ে উঠবে। চ্যাপ্টার ১৪ ক্ষমতা। দুনিয়া বোঝে শুধু প্রভাবের ভাষা। দুনিয়া ভালো মানুষকে ভালোবাসে না, দুনিয়া প্রভাবশালী মানুষকে ভয় পায়। এটাই বাস্তবতা। তুমি যত ভালোই হও না কেন, যত সৎ, যত সহানুভূতিশীল, যদি তোমার কোনো প্রভাব না থাকে, কেউ তোমার কথা শুনবে না। ক্ষমতা মানে শুধু টাকা পয়সা নয়, ক্ষমতা মানে প্রভাব, উপস্থিতি, ব্যক্তিত্ব আর ভয়। তুমি যখন ঘরে ঢুকবে সবাই একবার মাথা ঘুরিয়ে তাকাবে, সেটাই ক্ষমতা। তুমি কিছু না বলেও যখন অন্যরা তোমার অনুমতি খোঁজে, সেটাই প্রভাব। ম্যাকিয়াভেলি বলেছিল, মানুষ হয় ভালোবাসা পেতে চায়, নয় ভয় পেতে চায়, কিন্তু যদি একটাকেই বেছে নিতে হয়, ভয়টাই বেশি কার্যকর, কারণ ভয় মানুষকে বাধ্য করে, ভালোবাসা করে না। এই দুনিয়ায় অনেকেই চায় সবাই তাকে ভালোবাসুক, কিন্তু শেষমেশ তারা হয়ে যায় সহজ শিকার। তুমি চাও সম্মান, তাহলে শক্ত হও। তুমি চাও স্থায়িত্ব, তাহলে প্রভাব ফেলো। ক্ষমতার খেলা শুরু হয় নিজের ভেতর থেকে। যে নিজের আবেগ, রাগ, ভয় এসবকে দমন করতে পারে, সে বাইরে যা চায় তা পায়। তুমি যখন নিজের উপর নিয়ন্ত্রণ নেবে, তখন মানুষ তোমার দিকে তাকাবে, কারণ তারা বুঝবে তুমি অন্যদের মতো নও। আর একবার তারা বুঝে গেল তুমি আলাদা, তখন থেকেই শুরু হবে তোমার ক্ষমতার রাজত্ব। তবে সাবধান, ক্ষমতা যেন তোমাকে না চালায়, তুমি যেন ক্ষমতাকে চালাও, কারণ একবার যদি অহংকার ঢুকে পড়ে, তুমি আবার দাস হয়ে যাবে নিজেরই তৈরি ফাঁদের। চ্যাপ্টার ১৫ চূড়ান্ত মুক্তি, যখন দুনিয়ার কিছুই তোমাকে নাড়া দিতে পারে না। এই বইয়ের শেষ অধ্যায়, আর এখানেই আসে মাস্টার ডিট্যাচমেন্টের আসল অর্থ। মুক্তি মানে পালানো না, মুক্তি মানে দুনিয়ার মাঝখানেও শান্ত থাকা। যখন তুমি বুঝবে মানুষ আসবে যাবে, টাকা আসবে যাবে, ভালোবাসা আসবে যাবে, কিন্তু তোমার মানসিক স্থিরতা থাকবে একই রকম, তখনই তুমি আসলে মুক্ত। ম্যাকিয়াভেলি বলেছিল, একজন জ্ঞানী মানুষ কখনো ভাগ্যের ওপর ভরসা করে না, সে পরিস্থিতিকে নিজের মতো করে গড়ে নেয়। তুমি মুক্ত তখনই যখন কোনো ফলাফলে তোমার সুখ নির্ভর করে না। তুমি কাজ করবে, চেষ্টা করবে, কিন্তু ফলাফল যাই হোক না কেন, তুমি শান্ত, কারণ তুমি জানো তোমার মানসিক শক্তি কারোর হাতে নেই।
এই অবস্থায় পৌঁছানো মানে তুমি সমাজ, সম্পর্ক, ভয়, লোভ সব কিছুর ওপরে উঠে গেছ। তুমি তখন অন্যদের মতো নও। তুমি তখন নিজের রাজ্যে বসে আছো, যেখানে বাইরের বিশৃঙ্খলা তোমাকে ছুঁতে পারে না। এটাই হলো চূড়ান্ত মুক্তি। তুমি ভালোবাসবে, কিন্তু আসক্ত হবে না। তুমি লড়বে, কিন্তু রেগে যাবে না। তুমি হারবে, কিন্তু ভাঙবে না। এই পর্যায়ে পৌঁছালে দুনিয়া তোমার পেছনে আসবে, কারণ তুমি তখন আর দৌড়াও না। তুমি স্থির, শক্ত আর অচঞ্চল। তুমি তখন বুঝবে, মাস্টার ডিটাচমেন্ট মানে দুনিয়ার থেকে দূরে থাকা নয়, বরং দুনিয়ার মধ্যে থেকেও নিজের শান্তিকে রক্ষা করা।